নমস্কার, এর চর্চায় সকলকে স্বাগত। গতকাল রবিবার সন্ধ্যে 7টায় এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বদের অর্থাৎ মুখলেস রহমান বিশ্বাস, সিরাজুল ইসলাম, কাঞ্চন মণ্ডল বা অন্যান্য যারা রয়েছেন, শামসুল হক, তারা একটি ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলেন। তার কারণ ছিল এই যে শিক্ষা দপ্তর থেকে এসএসকেএমএসকে শিক্ষকদের জন্য যে ইপিএফ এর মেমোরেন্ডাম জারি করেছেন তার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের মনে একটি দ্বন্দ্ব দেখা দিয়েছে। শুধুমাত্র 60 শিক্ষকরা ইপিএফ পাবেন, আবার শুধুমাত্র 60 শিক্ষকরা ইপিএফ পেলেও সবাই যে খুব একটা লাভবান হবেন তেমনও নয়। তাহলে 65 শিক্ষকদেরও ইপিএফ পাওয়া দরকার, যেহেতু 65 শিক্ষকদের এর কোনো অর্ডার হয়নি। তো এই সমস্ত বিষয় নিয়েই একটি আলোচনা করার কথা ছিল। সেই আলোচনায় কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো সেটি এখন আমরা শুনে নেব অন্যতম শিক্ষক নেতৃত্ব তথা সংগঠনের মুখপাত্র মাননীয় সিরাজুল ইসলামের কাছে। চলুন সিরাজুল বাবুর কাছে যাই। এখন ভার্চুয়াল মিটিং তো কালকে হয়েছে এবং উৎসাহ প্রচুর লোক জয়েন করে নিয়েছে। এখন এমন একটা জায়গায় গেছিলাম যে যেখানে হয়তো 100-র বেশি আর জয়েন করতে পারছিলাম না। আমাদের বেশ কিছু কর্মকর্তা যারা সক্রিয়ভাবে নেতা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদেরকেও কালকে অংশগ্রহণ করা যায়নি। তো সেই জন্য কালকে যেন মিটিংটা সাধারণ মিটিং হয়ে গেছে স্টেট কমিটি বাদ দিয়েও। তাই আমার দু একদিনের মধ্যে আমাদের স্টেট কমিটি বসবো, বসে আমরা এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো। তবুও যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা একটু করতে পারি যে আমাদের গতকালকে সিদ্ধান্ত হয়েছে যাদের বয়স এখন 55 নিচে বা 48-এর নিচে তারা 60 অপশনে থাকুক এবং তারা ইপিএফ এর সুবিধাটা পাক। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সংগঠনগতভাবে সাহায্য সহযোগিতা করবো যাতে তাদের আরো ব্যাকলগে পাওয়া যায় কিনা। তার মানে 2020 থেকে বা 2015 থেকে পাওয়া যায় ইপিএফ এর ব্যাপারটা পাওয়া যায় কিনা সেটা আমরা সংগঠনগতভাবে চেষ্টা করবো। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বাকি যারা থেকে গেল মানে 50-এর পরে যারা আছে তারা যাতে 65-এ ফিরতে পারে। এখন একটা সারা রাজ্যে একটা ভয়ের আতঙ্ক তৈরি হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে 65-এ আর হয়তো ফেরা যাবে না। আমি আপনার মাধ্যমে সারা রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের কাছে যারা এখনো পর্যন্ত 60 অপশন নিয়ে আছেন কিন্তু 65-এ ফিরতে চাইছেন তাদেরকে একটা আশ্বস্ত দিতে চাই যে নিশ্চিতভাবে আগামী দিনে এরকম একটা রাস্তা বেরোবে এবং যারা 65-এ ফিরতে চাইছেন তারা নিজেরা যোগাযোগ করে সমস্ত কিছু বিষয়গুলো পেপারসগুলো রেডি রাখুন। আমরা সংগ্রামগতভাবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই জবটা খুলে গেলেই যেন আপনারা 65-এ ফিরতে পারেন। আমরা চেষ্টা করছি অভিভাবক সঙ্গে কথা বলে সেভাবে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি এবং করতে পারবেন। আমার বিশ্বাস আছে, ওদের ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরকম একটা জায়গা। দ্বিতীয়ত যেটা আমরা যেটা করতে চাইছি যে যারা 65 অপশনে যাবেন বা আছেন বর্তমান কিন্তু তাদের বয়স এখনো 58 পেরিয়ে যায়নি, কারণ ইপিএফ তো পাওয়া যেতে পারে 58 পর্যন্ত। সেই জন্য যাদের বয়স এখন 50, 52 বা 55, 65 অপশন নিয়েছেন তারা যাতে ইপিএফটা পায় এবং ইপিএফ এর সুবিধাটা পায় সেই ব্যবস্থা নিশ্চিতভাবে আমাদের সংগঠন করবে। এবং সেটা ওই 2023 সালের যে অর্ডার হয়েছিল সেখানে তো যতজন আবেদনকারী ছিলেন অরূপ মুখার্জির বিষয়টা নিয়ে তো ইপিএফটা দেওয়াটা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে অনেকেই ছিলেন যারা 65 অনেকে ছিলেন তারাও কিন্তু ইপিএফ এর জন্য কেস করেছিলেন, কিন্তু রায়টা জয়টা যেটা দিয়েছে তাদের 60টা পাচ্ছে ইপিএফটা, কিন্তু তারা কেন পাবে না সেটা সেই কেসটাকে আমরা আবার চ্যালেঞ্জ করতে চাইছি যাতে তারাও পায় আর কি। যারা 65 অপশন নিয়েছে অথচ 58 নিচে হয় তারাও যাতে ইপিএফ এর সুবিধাটা পায় সেটা নিয়ে সংগঠন নিশ্চিতভাবে দেখবে। এটা কি আপনারা কি 60 ইপিএফ চালু হওয়ার আগেই কি আইনি ব্যবস্থা নিতে চাইছেন নাকি চালু হওয়ার পরে? সেটা আগে আমরা মিশনে যাবো, 25 সেপ্টেম্বরের পরে মিশনে বসবো, মিশনের সঙ্গে আলোচনা করবো, আমরা অভিভাবকের সঙ্গে বসবো যাতে কোনোভাবেই কারো অসুবিধা না হয়। হয়তো অনেকে এখন ভাবছেন যে যদি আমরা আবার কেস করি তাহলে হয়তো 60-এর যে ইপিএফটা শুরু হয়েছে সেটা বন্ধ হয়ে যাবে, সেটা আমরা চাই না। নিশ্চিতভাবে যেটা শুরু হয়েছে সেটা পাক তারা, কারণ আমরা কোনোভাবে চাইবো না যে কারো কোনো অসুবিধা হোক। আমরা সেই সমস্ত আইনগত দিক দেখেই
তবে আমরা কেস পেতে যাবো বা অন্য কোনো ব্যবস্থা নেবো যাতে তারাও পায় 65 যারা নিয়েছে তারাও যাতে ইপিএফের সুবিধা না পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বিতীয় যে বিষয়গুলো যেটা নিয়ে আলোচনা হয়েছে সিদ্ধান্ত আকারে যদিও হয়নি, তবুও এটাও বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগে সংগঠন মজবুত করতে হবে। আমি জেলার যে সমস্ত নেতা আছে তাদেরকে বলতে চাই আপনারা কালকে ভার্চুয়াল মিটিং এ স্টেট কমিটির কারা দায়িত্বে আছে, কোন জেলায় কারো দায়িত্বে আছে নিশ্চিতভাবে মুখলেন্দা করেছেন। তাই আমি বলবো খুব দ্রুত জেলার মিটিং গুলো ডাকুন, মিটিং গুলো ডেকে এসে তোমার সদস্য চাঁদার উপর ঝাঁপিয়ে পড়ুন। কারণ আজকে যদি ইপিএফ এর কেসটাকে যদি আমরা করতে চাই যে যারা 58 বা 57 বয়স 58 নিচে বয়স আছে 65 পূরণ করেছে, সেই কেসটা করতে গেলে টাকা পয়সার ব্যাপার আছে। তাদের টাকা পয়সার জন্যই সেই কেসটা অবস্থা এখনো পর্যন্ত আগিয়ে নিয়ে যেতে পারেনি, যাতে সকলেই ইপিএফ এর সুবিধাটা পায়। সেই জন্য ইমিডিয়েট সংগঠন মজবুত না হলে, সংগঠনের হাতে ফান্ড না থাকলে আগামী দিন কেস করাটাও সম্ভব হবে না, অতএব সুবিধা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আজকে যারা 60 অপশন দিয়েছে তারা যে সুবিধাটা পাচ্ছে সেই সুবিধাটা তো বলবো কয়েকজনের দান করা যেতে পারে। কয়েকজন মিলেই তো তারা উদ্যোগী হয়ে তারা কেস করেছিলেন। অরূপা বা আমি ছিলাম সেখানে, আমাদের কি বলবো কোচবিহারের বিদেশ ছিলেন, সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে কেসটা করা হয়েছিল। সেই কেসের দান সবাই আজকে 60 অপশন দিয়েছেন, অথচ বয়স কম তারা এই সুবিধাটা পাবেন। এটা যেমন একটা দিক, ঠিক একইভাবে যাতে বাকি যারা আছে তারাও যাতে পায় সেই জন্য জেলা নেতাদের আগে উদ্যোগী হতে হবে, জেলা নেতাদের সক্রিয় হতে হবে, জেলা সংগঠন মজবুত করতে হবে। তারপরে তার না হলে আমরা ওই রাজ্যের কয়েকজন মিলে ঘোরাঘুরি করে খুব একটা সুবিধা হবে না বলে আমি মনে করি। তারপরে আরেকটা যেটা বলবো, আরেকটা যেটা আলোচনা হয়েছে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত হয়নি, কারণ যে রিটায়ারমেন্ট কর্মরত অবস্থায় যারা যাচ্ছে যারা গেছেন তারা বেনিফিটটা পাচ্ছে না, এবং সেই বেনিফিটটা যাতে পায় সেজন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং আমার এটা খুব মিলে যে তাদেরকে নিয়ে কেস করবো, কেস করলে পাওয়া যাবে নিশ্চিত, কিন্তু তাদের পয়সা যারা মারা গেছে সেই সমস্ত অসহায় পরিবারের কাছ থেকে টাকা নিয়ে কেস করবো, এই মানসিকতা কিন্তু আমার নেই। আমি চাইছি এটা সংগঠনগতভাবে দেশ হোক, এবং যারা এখন আমরা কর্মরত আছি কারণ তারা কেউ বলতে পারে না তারা কে কতদিন থাকবে, কার কবে অবদান ঘটে যেতে পারে সেটা বলা যাবে না। অর্থাৎ তারা নিজেদের সুবিধার্থে, নিজের পরিবারের সুবিধার্থে, আগামী দিন যারা আমার পরিবারের 5 লক্ষ টাকাটা পায় সেই সুবিধার্থে তারা মিনিমাম টাকা সাহায্য করলে এই কেসটা করা যায়, এবং এই কেসটা করলে যারা মারা গেছে তাদের পরিবার, অসহায় পরিবারগুলো যেমন সুবিধা পাবে, আমি আমার পরিবারকে ভবিষ্যতে সুরক্ষিত রাখতে পারবো। তাই আমরা উদ্যোগ নিয়ে কেসটা করবো তাড়াতাড়ি। এটা আলোচনা হয়েছে কিন্তু কাউকে সঠিকভাবে সিদ্ধান্ত হয়নি। আশা করছি আমরা পরবর্তীকালে বসে এটা সিদ্ধান্ত আকারে করব। তো আপনারা সিরাজুল বাবুর বক্তব্য শুনলেন। তো গতকালের মিটিংয়ে যা যা সিদ্ধান্ত হয়েছে সমস্তটাই যে সিদ্ধান্ত সেটা কিন্তু নয়, আলোচনা হয়েছে। পরবর্তীকালে আবার একটি মিটিং হবে, সেই মিটিংয়ে ফাইনাল সিদ্ধান্ত হবে। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।